আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা অধ্যায়টি। ঠিক আছে, সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। তাহলে ইতিহাসের ধারণাটা কি, ইতিহাস কাকে বলে, সেই জায়গাটা আমরা আগেই সপ্তম ষষ্ঠ শ্রেণীতে পড়েছি। তো ইতিহাসের ধারণা এখানে কি পড়বো, এখানে যদি প্রথমেই ইতিহাসের ধারণা পড়ি তাহলে ইতিহাস জানতে গেলে আমার কি জিনিসটা দরকার বা কিভাবে আমি ইতিহাসটা জানবো। ধরো আমার সঙ্গে কালকে কোনো ঘটনা ঘটে গেছে, তাহলে সেটা তো ইতিহাস হতে পারে না। পুরোনো দিনের কথা বললেই যে ইতিহাস, সেটার কিন্তু কোনো ব্যাখ্যা নয়। ঠিক আছে, ইতিহাস যদি আমি বলি যে অতীতের যদি কোনো ঘটনা সেটা গুরুত্বপূর্ণ থাকে বা গুরুত্বপূর্ণ হয়, তাহলে সেটাকে আমরা ইতিহাস বলে ধরতে পারি বা বলতে পারি। কিন্তু তারও ব্যাখ্যা আছে, তারা ঐতিহাসিকরা বিভিন্নভাবে সেটাকে ইতিহাস বলে গণনা করেন, এবং তার মধ্যে কোনো কোনো ঐতিহাসিক বলতে পারেন যে এটা ইতিহাস হতে পারে, কেউ কেউ বলতে পারে না ইতিহাস হতে পারে না। মানে যে কোনো ব্যাখ্যারই প্রতিক্রিয়া থাকবে। তাহলে আমরা এখানে সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় যেটা ইতিহাসের ধারণা, এটার প্রথমে কি পড়বো, ইতিহাসের উপাদান পড়বো। কি পড়বো, যে ইতিহাসের উপাদান কি। আমরা সরাসরি চলে আসবো ইতিহাসের উপাদান। ইতিহাসের উপাদানে তোমরা বইয়ে দেখতে পাবে যে প্রথমে লেখ আছে, মুদ্রা আছে, স্থাপত্য আছে, ভাস্কর্য আছে বা লিখিত উপাদান আছে। ঠিক আছে, তাহলে এগুলো কি, এগুলো প্রত্যেকটি হলো ইতিহাসের উপাদান। প্রত্যেকটি কি হলো, ইতিহাসের উপাদান। মানে আমরা যা থেকে ইতিহাসকে জানতে পারি, আমরা যেই সব জিনিস থেকে ইতিহাসকে জানতে পারি, সেইগুলি হলো ইতিহাসের উপাদান। ধরো আমার বাড়ি বাড়ি করব বা আমার জমিতে আমি গর্ত খুঁড়ছিলাম, তা গর্ত খুঁড়তে খুঁড়তে আমি কোনো মুদ্রা পেয়েছি। ঠিক আছে, কোনো মুদ্রা পেয়েছি, তাহলে মুদ্রাটা আমি তুললাম। সেই মুদ্রাটা তোলার পর দেখলাম কোনো একটা হয়তো 100 বছর আগে কোনো রাজা ছিল, সেই রাজার ছবি দেওয়া আছে বা এই রাজার সাল দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমি একটা পেলাম, তাহলে একটা তো আমি পেতেই পারি, যে কেউ হয়তো অন্য জায়গা থেকে এনেছে। কিন্তু আমি হয়তো আরো মাটি খুঁড়তে খুঁড়তে আরো অনেকগুলো মুদ্রা পেলাম, বা সেই এলাকায় অন্যান্য মানুষরা তারা মাটি খুঁড়তে খুঁড়তে সেই একই মুদ্রা পেলো। তাহলে সেখান থেকে আমাদের কি ধারণা হতে পারে, যে সেইখানে হয়তো সেই রাজাটা যে ছিল, তাহলে তার স্থাপত্য হয়তো কাছাকাছি ছিল, বা সেইখানে ছিল কোনো বাজার থাকতে পারে, সেই রাজার আয়ত্তে হয়তো কোনো বাজার থাকতে পারে বা কোনো ব্যবসা বাণিজ্যের জায়গা থাকতে পারে। তাহলে থাকার জন্যই তাহলে সেই রাজা, তখনকার সময়ে যে রাজা, তাহলে তার মুদ্রাটা সেখানে গেছে, তাহলে তার ইতিহাস সেই মুদ্রা থেকে আমরা পেতে পারি। বা যে কোনো যে কোনো লেখ হতে পারে, যে কোনো সেরকম স্থাপত্য ভাস্কর্য হতে পারে বা লিখিত উপাদান হতে পারে। স্থাপত্য ভাস্কর্য বলতে কি, আমরা যেসব রাজা মহারাজারা যেসব জিনিস বানিয়ে গেছে, তার দেয়ালে খোদাই করা বিভিন্ন নকশা বা বিভিন্ন জিনিস বা বিভিন্ন কারুকার্য থেকে সেই সময়কার রাজাদের কথা জানতে পারি, বা সেই সময়কার মানুষদের কথা আমরা কি পারি, সেই জানতে পারি। যেমন হরপ্পা সভ্যতা সম্পর্কে আমরা প্রথমে বিভিন্নভাবে জানতে পেরেছি, তাদের লেখ থেকে জানতে পেরেছি। ঠিক আছে, বা বিভিন্ন সভ্যতায় তারা কি কি করে গেছে, তারা বিভিন্ন রকমের আদিম মানুষের যেমন দেয়ালে গুহার মধ্যে ছবি আঁকতেন, বিভিন্নভাবে তারা নানান অঙ্গভঙ্গির মাধ্যমে বোঝাতে চাইছেন। তারা বিভিন্ন ধরনের প্রাকৃতিক রং ব্যবহার করে তারা গুহার দেয়ালে ছবি এঁকে রাখতেন, এবং সেগুলো থেকে আমরা ইতিহাস কি বা ইতিহাস সেই সময়কার ইতিহাস সম্পর্কে ধারণা পেয়ে যাই। তাহলে সেই সব জিনিসগুলো হলো কি, সেই সব জিনিসগুলো হলো ইতিহাসের উপাদান। প্রথম পয়েন্ট গেল। সেকেন্ড যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় সেটা হলো ইতিহাস জানার রকম পের। এটা তোমাদের বইয়ের মধ্যেই আছে যে ইতিহাস জানার রকম পের। এটা এখানটা তোমরা পড়বে, রিডিং পড়বে। এখানটা তোমরা পুরোপুরি কি করবে, পুরোপুরি এটা রিডিং পড়বে। তোমাদের বইয়ের এটা 2 নম্বর পাতায় একের 2 আছে তোমার ইতিহাস জানার রকম পেন। এটা তোমাদের কি করতে হবে, এটা তোমাদের রিডিং করতে হবে। এখানে ইতিহাসের ধারণা বলতে গেলে তোমাদের কিন্তু এখানটা মোটামুটি শর্ট কোশ্চেন আসবে না বললেই চলে, কিন্তু গুরুত্ব দিয়ে আমাদের ইতিহাস পড়তে গেলে ইতিহাসের প্রথম যে চ্যাপ্টারটা সেটা আমাদের একটু পড়ে রাখতেই হয় বা আমাদের পড়তে হয়। আমি বলবো তোমরা রিডিং এর মাধ্যমে সেটা পড়বে। সেকেন্ডটা যদি আমি বলি সেটা হলো কি, সেটা হলো তোমার থার্ড যেটা আছে হিন্দুস্তান ইন্ডিয়া, সেটা তোমাদের 3 নম্বর পাতায় আছে। প্রথম যে ইন্ডিয়া শব্দটি বা ইন্ডিয়া কথাটি প্রথম ব্যবহার করেছিলেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। কি ব্যবহার করেছিলেন, গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। তার বইয়ে, তার লেখা গ্রন্থে তিনি ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেন। তিনি কিন্তু
কখনোই ভারতে আসেননি, কিন্তু তাও তার গ্রন্থে তিনি ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার পান। এরপরে তোমরা হিদুস পাবে, এখানে হিদুস পাবে, ঠিক আছে। তারপরে এখানে তোমরা ইন্ডিয়া করা পাবে। ইন্ডিয়া শব্দটি সিন্ধু বদ্বীপ এলাকায় মূলত বোঝাতো, এটা তোমরা এখানটা করে পাবে। এবং লাস্টে তোমরা যেটা খুব গুরুত্বপূর্ণ এখানে আমার কাছে মনে হয়, যে দশম শতকের শেষ ভাগে অজ্ঞাতনামা লেখক রচিত হুদুদ অল আলাম গ্রন্থে হিন্দুস্তান শব্দ দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হয়েছে। তাহলে হুদহুদ অল আলাম যে গ্রন্থটা, এটা কিন্তু গ্রন্থের নাম, একটা বইয়ের নাম। এটা কে লিখেছে সেটা কিন্তু জানতে পারা যায়নি। ওই বইটাতে তোমরা কি পাবে, তোমরা হিন্দুস্তান কথাটি প্রথম, যে হিন্দুস্তান কথাটি দ্বারা সমগ্র যে ভারতকে বোঝানো হয়েছে সেটা তোমরা এই বইটাতে তোমরা পাবে। ঠিক আছে, এবার আমাদের আসছে মূল পয়েন্ট, যেটা আসছে 4 নম্বর পয়েন্ট যেটা আছে, সেটা হলো আদি মধ্যযুগ। আদি মধ্যযুগ কি সেটা তোমাদের বইয়ে স্পষ্টভাবেই লেখা আছে। ধরো প্রাচীন যুগ বা প্রাচীনকাল চলছে, তাহলে প্রাচীন যুগ চলছে, তাহলে প্রাচীন যুগ যখন ধীরে ধীরে শেষ হওয়ার মুখে কিন্তু শেষ হয়নি, এবং মধ্যযুগও সেই সময় কি হয়েছে, সেই সময় শুরু হয়নি, তাহলে সেই সময়টাকে ঐতিহাসিকরা কি বলেছেন, আদি মধ্যযুগ বলেছেন। এটা তোমরা 4 নম্বর পাতায় এটা পেয়ে যাবে। এখানে কি লেখা আছে আমি একটু পড়ি, যে প্রাচীন যুগ ধীরে ধীরে শেষ হয়ে আসছে আর মধ্যযুগও পুরোপুরি শুরু হয়নি। তাহলে প্রাচীন যুগ শেষ হয়ে আসছে, শেষ কিন্তু হয়নি, শেষ হয়ে আসছে, এবং মধ্যযুগও তখন শুরু হয়নি। তাহলে এই প্রাচীন যুগ যে শেষ হয়ে যাচ্ছে সেই সময়টা, আর মধ্যযুগ শুরু হয়নি তার আগের সময়টা, এই যে সময়টাকে আমরা আদি মধ্যযুগ বলে থাকি। তাহলে এটা কে বলেছেন, এটা কিন্তু সরাসরি ঐতিহাসিকরা এটাকে কি করেছেন, এটাই গণনা করেছেন। এরপরে আমরা ইতিহাসের গুণভাগ এগুলো এইটা দেখতে পাবো। এটা তোমার 1.3 দাগের আছে। এখানে তোমরা কিছু জিনিস পড়বে, যে ইতিহাসের গুণভাগ এখানে কি বোঝে, মানে ইতিহাসের যে ধারণা, সেই সময়কালের কিছুটা ধারণা, বা ইতিহাসটা কেন, উপাদানগুলোর মধ্যে আর কি কি জিনিস আছে, এই যে যুদ্ধ পড়াশোনা এইসব জিনিস, এইগুলো টুকরো কথা তোমরা এখানে পড়তে পারো। এখানে যেমন একটা জিনিস, মজার একটা উদাহরণ এখানে তোমরা দেখতে পাবে, যে এখানে যেমন আছে একদিকে ছিল নানান নতুন যন্ত্র ও কৌশলের ব্যবহার, কুয়ো থেকে জল তোলা, তাঁত বোনা বা যুদ্ধের অস্ত্র, বিজ্ঞানের ছোঁয়ায় বদলে গিয়েছিল অনেক কিছুই। অনেক নতুন খাবারও পানীয়ের কথা এই সময় জানতে পারে ভারতের লোক। এর সবচেয়ে মজার উদাহরণ হলো রান্নার আলুর ব্যবহার। পর্তুগিজদের হাত ধরে এদেশে আলু খাওয়ার চল প্রথম শুরু হয়। শুধু কিন্তু আলু খাওয়ার চল নয়, আমরা যেসব জিনিসগুলো বেশিরভাগটা খেয়ে থাকি, টমেটো, লঙ্কা, এইসব যে জিনিস আমরা এখনকার ব্যবহার করে থাকি, প্রায় কিন্তু এগুলো বাইরেকার জিনিস, সেগুলো এখানে এসে আমরা তার ব্যবহার শিখেছি। ঠিক আছে, বেশিরভাগটা জিনিসই যেমন আমরা যেমন বলতে পারি, বেশিরভাগটা জিনিস যেমন তোমরা ধরো কিভাবে এলো, বলতে গেলে কি, ধরো আলু, পর্তুগিজ কেন এখানে এলো, তাহলে তারা উপনিবেশ করার জন্য ভারতে প্রবেশ করে, যেমন ইংরেজরা এসেছিল, তারা পর্তুগিজরা এসেছিল, ফরাসিরা এসেছিল, এরকম, ঠিক আছে, ওলন্দাজরা এসেছিল, পরপর এসেছিল। তাহলে তারা যখন তাদের দেশে যেসব জিনিসগুলো হয়তো হয়েছে, বা যেই জিনিসগুলো তারা জাহাজে করে নিয়ে এসছে তাদের খাওয়ার জন্য, তাহলে এখানের মানুষরাও সেগুলো কি করে, সেগুলো ব্যবহার আস্তে আস্তে শিখেছে। তারপরে কি হয়েছে, এদেশের জিনিস ওদেশে গেছে, ওদেশের জিনিস এদের গেছে, এখানে যেগুলো জিনিসগুলো ভালো সেগুলো তারা পর্তুগিজরা সেখানে নিয়ে গেছে, ফরাসিরা সেখানে নিয়ে গেছে, তাদের যেখানে যেসব জিনিস ভালো জিনিস তারা সেখানে এনেছে, এখানে মানুষরা সেগুলো কি শিখেছে। যেমন আমাদের এখানে বেশিরভাগটাই তো সুতির কাপড়, খুব বিখ্যাত সুতির কাপড়, ঠিক আছে, সূক্ষ্ম বিভিন্ন রকম কাপড়ের নকশা, ঠিক আছে, বিভিন্ন সূক্ষ্ম কাপড় মানে তৈরির বিভিন্ন জিনিস, তাহলে সেগুলো বেশিরভাগটা বিদেশিরা নিয়ে যাবে। বেশিরভাগটা কিন্তু ইংরেজরা খুব ভালোবাসতো। ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু এখানকার বিভিন্ন রকম সুতির কাপড় কিন্তু তারা বিদেশের বাজারে কিন্তু চড়া দামে তারা বিক্রি করতো। তাহলে এই দেশের জিনিস ওই দেশে নিয়ে দেশে গিয়ে বিভিন্ন রকম ভাবে ইতিহাসের আদান প্রদানের যে ভাবনাটা তোমরা এখানটা এই ইতিহাসের গুণভাগটায় পেয়ে যাবে। এবং তারপরে আছে ইতিহাসের গোয়েন্দা, এই চ্যাপ্টারে আছে। তাহলে পুরোপুরি তোমরা যদি এই চ্যাপ্টারটা তোমরা যদি পড়ো, তাহলে ইতিহাসের যে ধারণা, তোমরা যে কি জিনিসটা পড়তে চলেছো বা কি পড়বে 7-এ, সেটা তো পুরোপুরি থাকবে না। ইতিহাসটা কি জানতে গেলে কি পড়তে হবে, বা কি কি জিনিস থাকতে পারে, বা এই অধ্যায়টা আমরা কেন কি পড়বো, তাহলে তোমরা যদি এই জিনিসটা ডিটেলসে
একটু রিডিং পড়ো, তাহলে তোমরা বেশি তো পাতা নেই, 4-5 পাতা 6 পাতা আছে, তোমরা এটা অনায়াসে পড়তে পারো। আমি আমার কাছে প্রথম কথা, ইতিহাস যদি পড়তে হয় আমাকে টেক্সট বইগুলো ভালো করে পড়তে হবে। তুমি বাকি যে বই পড়ো যাই পড়ো, কিন্তু টেক্সট বইগুলো তোমাকে ভালো করে আগে পড়তে হবে। তুমি খুঁটিয়ে টেক্সট বইগুলো পড়ো এবং যেগুলো তোমার চোখে ইম্পর্টেন্ট সেগুলো তোমরা মার্ক করে রাখবে বা দাগ দিয়ে রাখবে, সেটাকে তোমরা খাতায় তুলে রাখবে এবং সেটাকে বারবার তোমরা কি করবে, সেটাকে বারবার তোমরা প্র্যাকটিস করবে। আমার মনে রাখবে, তোমরা যখন পড়বে সেটা মুখে আওয়াজ করে পড়বে, যাতে তোমাদের কানে কথাটা এত জোর পড়তে হবে না, এমন পড়বে যাতে তোমাদের কানে কথাটা যায়। কানে কথাটা গেলে আমার কাছে স্পষ্ট কথা সেটা ভালো মনে থাকে। এবং লেখা বারবার প্র্যাকটিস করতে হবে। লেখা বারবার প্র্যাকটিস করলে ইতিহাসকে তোমরা জলের মতো খেয়ে ফেলবে, আমার কাছে কথা। এবার আমরা ইতিহাস যদি পড়ি, লাইন বাই লাইন তোমরা পড়ার চেষ্টা করবে, অধ্যায় অনুযায়ী পড়ার চেষ্টা করবে, প্রত্যেকটা কোশ্চেন তোমরা পারবে, প্রত্যেকটা কোশ্চেন পেয়ে যাবে। তাহলে ইতিহাসের প্রথম সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা পড়তে গেলে আমার কাছে মেন চোখে যেটা আছে, ইতিহাসের উপাদান আছে, ইতিহাস জানা রকম পের আছে, হিন্দু, হিন্দুস্তান, ইন্ডিয়া, এটা তোমাদের পড়তে হবে। আদিম মধ্যযুগ পড়তে হবে, এটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ। বাকিগুলো তোমাদের পড়তে হবে, তোমাদের রিডিং এর মাধ্যমে সেগুলো পড়তে হবে। যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাতে পারো, আমি সেগুলো ক্লিয়ার করে দেবো।